স্বাগত সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু। 10 মাসের মধ্যে সবচেয়ে কম 291 রোগী শনাক্ত। বয়স্কদের জন্য টিকা কেন্দ্রে নিবন্ধনের চিন্তা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত অন্তত 50। চট্টগ্রামে দলের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। চতুর্থ ধাপে 55টি পৌরসভায় নির্বাচনকাল। 25টিতে ব্যালটে এবং 30টিতে ইভিএমে ভোটগ্রহণ। নিরাপত্তা জোরদার। ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে 154 রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে 296 রানে অল আউট বাংলাদেশ। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছে পুরো খবরে। দেশে গত 24 ঘন্টায় 291 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে, যা গত বছরের 16 এপ্রিলের পর সর্বনিম্ন। এছাড়া গত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 7 ও নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,266 জনের। একদিনে শনাক্ত রোগী প্রায় তলানিতে নেমে এলেও আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। শনিবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-19 সংক্রমণ পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরে। 210টি ল্যাবে 24 ঘন্টায় 12,871 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 291 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.61%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,40,266 জনে। সুস্থ হয়েছেন আরও 374 জন। এ নিয়ে মোট সুস্থ 4,86,767 জন। স্পট রেজিস্ট্রেশন বন্ধ হলেও বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থায় চালু করা যায় কিনা চিন্তা করছে স্বাস্থ্য বিভাগ। সকালে টিকাকেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি বলেন, অনেক উন্নত দেশ টিকা কর্মসূচি নিয়ে হিমশিম খেলেও বাংলাদেশে সুশৃঙ্খলভাবে চলছে। এদিকে রেজিস্ট্রেশন করেও SMS না পাওয়ায় টিকা না পেয়ে ফিরতে হয়েছে অনেককে। দেশব্যাপী টিকাদান কার্যক্রমের ষষ্ঠ দিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সেখানে শনিবার টিকা নিয়েছেন 1,330 জন। তবে রেজিস্ট্রেশন করেও SMS জটিলতায় টিকা নিতে পারেননি অনেকে। ভোগান্তি এড়াতে আলাদা রেজিস্ট্রেশন পয়েন্ট করার দাবি বয়োজ্যেষ্ঠ নাগরিকদের। ফর্ম ফিল আপ করে নিয়ে এসেছি, কিন্তু আমরা পাইনি, মেসেজ পাইনি। মেসেজ না পেলে ওরা দিতে চায় না, বলে মেসেজ পাইলে ওরা ডেট দিয়ে দিবে, সেই ডেট মতো আমাকে আসতে হবে। স্পট নিবন্ধন বন্ধ হলেও বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ ব্যবস্থা চালুর কথা পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। সকালে টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, আগে থেকে বিভিন্ন টিকা কর্মসূচির অভিজ্ঞতা থাকায় অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অগ্রগতি ভালো। আমাদের প্রায় 14 লক্ষ মানুষ আপনার রেজিস্ট্রেশনের আওতায় চলে আসছে। যারা পুশ করছে, দেখেন তারা কতটা এক্সপার্ট। পৃথিবীর অনেক দেশে কিন্তু এই এক্সপার্টাইজ তাদের ডেভেলপ করেনি, বাংলাদেশের আমাদের মানুষের করেছে। 35 লাখ ডোজ দেয়া শেষ হলে শহর ও গ্রামের মানুষের মধ্যে টিকা নেয়ার অনুপাত পর্যবেক্ষণ করা হবে। গ্রামে টিকা নেয়ার হার কম হলে বিশেষ কার্যক্রম গ্রহণের কথাও জানান স্বাস্থ্য সচিব। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ষষ্ঠ দিনের মতো আজও সারা দেশে চলে করোনার গণটিকা কর্মসূচি। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে জড়ো হন নিবন্ধনকারীরা। তবে সরাসরি নিবন্ধনের ব্যবস্থা না থাকায় অনেকেই ফিরে গেছেন। রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। অতিরিক্ত চাপ সামলাতে রাজশাহী মেডিকেলে আরও 2টি নতুন বুথ খোলা হয়েছে। নাটোরে করোনার টিকা নিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। সকালে সদর হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং নাটোর ও নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ টিকা নিয়ে কর্মসূচি শুরু করেন। ঝালকাঠির 4টি হাসপাতালের 12টি বুথে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে টিকাদান। জেলায় এ পর্যন্ত টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন 4,500 মানুষ। এছাড়া নওগাঁ, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, পঞ্চগড়, রাঙামাটি সহ বিভিন্ন জেলায় আগের চেয়ে বেড়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা। ভ্যাকসিনেশনের জন্য মানুষের মধ্যে যে শুরুতে একটা ভয়ভীতি ছিল, সেটা কিন্তু এখন আর নাই। তো সবাই কিন্তু এখন চলে আসছে ভ্যাকসিনটা নেওয়ার জন্য। আর আগে ছিল 55 ইয়ার্স যে একটা রেজিস্ট্রেশনের ছিল, কিন্তু এখন 45+ করে দেওয়াতে সবাই রেজিস্ট্রেশন। রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে সরিয়ে দিতে গেলে বাধে এই সংঘর্ষ।
এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতা প্রেস ক্লাবে অবস্থান নেন। প্রায় আধ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়, শুরু হয় যান চলাচল। রাজধানীর একটি ব্যস্ত সড়ক বন্ধ করে সমাবেশ ডাকায় বাদ সাধে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে জড়ায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে ইট পাটকেল ছড়ে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্য সহ কমপক্ষে 50 জন আহত হয়। প্রেস ক্লাবের ভেতরে অবস্থান নেন বিএনপির বেশ কয়েকজন নেতা। আধ ঘন্টার মধ্যে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বিএনপির দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবেই শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। গণতান্ত্রিক অধিকারে আঘাত করা হয়েছে বলে অভিযোগ নেতাদের। পুলিশ এসে এই শান্তিপূর্ণ সমাবেশের উপরে হামলা করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বিশ্বাস নিয়ে এই সমাবেশগুলো করি যে আমাদের ন্যূনতম যে আমাদের কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। তবে পুলিশ বলছে, অপ্রীতিকর পরিস্থিতির শঙ্কা থেকেই বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। একটা ভিআইপি রুটে রাস্তা পুরোপুরি অবরোধ করে কোনোভাবে সমাবেশ করার সুযোগ নেই। যেহেতু অসংখ্য মানুষ এখান থেকে চলাচল করে, আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি যে আপনারা একটা রুট হলেও যান চলাচলের সুযোগ রাখেন। যখনই আমরা অনুরোধ করার চেষ্টা করেছি, তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশের উপরে হামলা করার চেষ্টা করেছে। তখন আমরা তাদের হামলাটা প্রতিহত করার চেষ্টা করেছি। এর আগে জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের মাঝেই পুলিশ এসে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়। তখনই বাধে সংঘর্ষ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে ডাকা সমাবেশে বিএনপি দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিকেলে নগরীর কাজীর দেউরির নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এক কর্মী আহত হন। বিএনপি নেতাদের দাবি, মোবাইল চোর ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এর আগে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তকে ন্যাক্কারজনক অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধারাই জিয়ার খেতাব নিয়ে কাড়াকাড়ি করছে। এর ফল আওয়ামী লীগকে ভোগ করতে হবে। এ সময় সব নেতাকর্মীদের এক হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। এই কর্মসূচির মাধ্যমে এই স্বৈরাচার পতন ঘটবে, সেই কর্মসূচি আসবে। আমরা নেমে গেছি মাঠে, পরে অস্ত্রে যাব না, এটাই হচ্ছে কর্মসূচি। সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের রাষ্ট্রীয় বীরোত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, যদিও তিনি স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সকালে রাজধানী আগারগাঁয়ে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী দাবি করেন, জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছেন, স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন, তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে দেশ ত্যাগে সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর পাকিস্তানের সেনা কর্মকর্তারা জিয়াউর রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছিলেন। আমাদের মাঝে আজকে আমরা আরো জিয়া রহমানের সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জিয়া রহমান মুক্তিযোদ্ধার শ্রদ্ধাপরায়ণে যে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন সেটি প্রমাণিত মোটামুটি, এবং তার কাছে পাকিস্তানের সেনাবাহিনীর তৎকালীন অফিসার চিঠি লিখেছিল তার ভূমিকার প্রশংসা করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে বিএনপি। সকালে তার বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপি একদিকে নির্বাচন বিমুখ দল, অন্যদিকে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত, যে কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র। এ সময় চতুর্থ ধাপের 55 পৌরসভা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, আগের মতো এবারও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। আশা করছি বিএনপি বড় বিশ্বাস করে না। আপনারা জানেন, আগামীকাল বিএনপি নেতারা সরকার কর্মীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা মানে দলকে জনপ্রত্যাশা থেকে বিচ্ছিন্ন করে দেয়া। জনগণ প্রত্যাশা করে বিএনপি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচনী রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামীকাল চতুর্থ ধাপের 55টি পৌরসভার নির্বাচন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট। এদিকে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি শেষ করেছেন নির্বাচনী কর্মকর্তারা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সামগ্রী। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল।
এ ধাপে 25টি পৌরসভায় ব্যালটে এবং 30টিতে ইভিএমে ভোট হবে। আগামীকাল বাগেরহাট নির্বাচন উপলক্ষে আমরা ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ইভিএম সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি। ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ নিরাপত্তা বাহিনীর সদস্য সহ এই নির্বাচনী মালামাল নিয়ে স্ব কেন্দ্রে চলে যাবেন। রাজধানীর শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী সহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর টিএনটি এক্সচেঞ্জের পূর্ব পাশে টেম্পো স্ট্যান্ডের দৃশ্য এটি। 7 ফেব্রুয়ারি বেলা 3টার দিকে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির থেকে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই। পরে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানী সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাজহারুল ইসলাম, জহিরুল তালুকদার, আবু বকর সিদ্দিক, সেলিম ওরফে ল্যাংড়া সেলিম, লালন ও সেলিম মিয়া। দিনে দুপুরবেলা এই ধরনের ঘটনা ঘটবে, কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পাবে না যখন এগুলি বড় ধরনের ঘটনা ঘটে। তা আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা মামলাটা ডিটেক্ট করে অচিরেই এটা বিচার আওতায় আসবে। ছিনতাইয়ে ব্যবহৃত 2টি চাপাতি, চাকু, অ্যান্টিকাটার, হাতুড়ি ও ছিনতাইয়ের 2,50,000 টাকা উদ্ধার করে পুলিশ। কে খবর দিয়েছে, কে কিভাবে তাদের কাছে এই যারা অপারেশনে ছিল, মানে ছিনতাইয়ের অপারেশনে, এই বিষয়গুলি মোটামুটি আমরা ডিটেক্ট করিয়ে ফেলেছি। বাকি আসামি গ্রেপ্তার করলে বাকি টাকাগুলি আমরা উদ্ধার করতে পারব। পুলিশ বলছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ঘটনা এটি, তাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ওরা 6 জন না, এরা একদম সরাসরি অপারেশনাল গ্রুপেরই লোক। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মুগদার মান্ডায় কিশোর হাসান হত্যা মামলার প্রধান আসামি বেলাল সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর গ্যাংয়ের মধ্যে দুই পক্ষের দ্বন্দ্বসহ সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বিবাদের জেরে হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। হত্যার পর 12 থেকে 13 জনকে আসামি করে একটি মামলা হয়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মান্ডার লাটকা ফকিরের গলিতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হয় কিশোর হাসান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় শুক্রবার মাঝরাতে মুগদা থানায় 7 জনের নাম দিয়ে ও অজ্ঞাত সহ মোট 12 থেকে 13 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা আশরাফুল ইসলাম। এজাহারে বলা হয়, পূর্ববিরোধ মেটানোর কথা বলে কয়েকজন হাসানকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। একই দাবি হাসানের বন্ধুদেরও। মারার পর দৌড়ে আসতেছে, আসার পর আমার বলতে সাগর ধর, আমার এইখান দিয়ে ফাঁকা হইছে। আমার শরীরে চাদরও ছিল, চাদরটা গলার পেঁচে পরিষ্কার উঠেছে। সিনিয়র জুনিয়র লেভেলে লাগছিল ওদের সাথে, এই জন্যই লাগছে। ও ব্যান্ডেজ গ্রুপের সদস্য যারা ধরা হয়েছে। জানা মতো স্যার সিনিয়র জুনিয়র স্যার লাগছে স্যার। হত্যায় জড়িত সব আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি নিহতের স্বজনদের। মেডিকেলে এসে উনি আসতে পারেনি, মারা গেছে। ব্যান্ডেজ গ্রুপের এক পোলাপাইন মারছে, যারা মেয়ের বিচার চাইছেন। এদিকে নিহত হাসানের মরদেহ ঢাকা মেডিকেলে নেয়ার পরপরই সেখানে যায় অভিযুক্ত ব্যান্ডেজ গ্রুপের সদস্য বেলাল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় প্রধান আসামিও করা হয় তাকে। 5-6 জন ছেলে পেলে এরা বাইরে থেকে গেছিল, ওদের সাথে আগে একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে এই ছেলেটা মারা যায়। যারা নিয়ে আসছে আমাদের একটু সন্দেহ হলো, কিরে ওরা 5-6 জন লোক নিয়ে আসলো, তখন আমরা একজনকে আটক করে রাখি, তার নাম হচ্ছে বেল্লাল। নিহত হাসান একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিল। মান্ডায় ভাড়া বাসায় থাকত পরিবারের সঙ্গে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাসে 23,500 শিশুকে যৌন নিপীড়নের তথ্য প্রমাণ সিআইডিকে দিয়েছে মার্কিন সংস্থা এনসিএমইসি। এর মধ্যে 100 ঘটনা তদন্ত চলছে। গ্রেপ্তার হয়েছে 2 ঘটনার অভিযুক্তরা। গোয়েন্দারা বলছেন, শিশু যৌন নিপীড়ন এর ভিডিও ধারণ, ছড়ানো বা সংরক্ষণ করে বিশেষ প্রযুক্তিতে চলে যাবে সংস্থাটির কাছে, আর সেই তথ্য প্রমাণ তারা পাঠাবে সিআইডির কাছে। রাজধানীর তুরাগে 2020 সালের আগস্টে যৌন নির্যাতনের শিকার হয় 11 বছরের এক কন্যা শিশু। বেড়াতে এলে ঘুমন্ত অবস্থায় তাকে নিপীড়ন করে ফুফা, আর সে দৃশ্য মোবাইলে ধারণ করেন ফুফু। সেই ভিডিও গুগলের মাধ্যমে যায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন এনসিএমইসির কাছে। তারা সেটি পাঠায় সিআইডির কাছে। পরে 29 ডিসেম্বর গ্রেপ্তার হয় সেই দম্পতি। বরিশালে 2019 সালে এক ছেলে শিশুকে
যৌন নিপীড়ন করে সে ভিডিও নিজের ফোনে রাখে এক তরুণ। একইভাবে প্রায় ১.৫ বছর পর গ্রেপ্তার হয় অভিযুক্ত। সিআইডি জানাচ্ছে, শিশু নিপীড়ন বা পর্নোগ্রাফি বন্ধে কাজ করে এনসিএমইসি। বিশেষ প্রযুক্তির মাধ্যমে তারা নজর রাখে ফেসবুক, গুগল, ইমো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশে হওয়া অপরাধের তথ্য পেতে তাদের সঙ্গে সিআইডির চুক্তি হয়েছে গত নভেম্বরে। চাইল্ড জেট দিয়ে যারা অ্যাবিউজ করে অথবা এই ধরনের ব্যবসা করবে অথবা নিকট আত্মীয় যারা নিগৃহীত হবে এবং তাদের কাছে মেসেজ হলো যে এটা কিন্তু আপনার এনসিএমএসের কাছে ধরা পড়বে এবং ধরা পড়ার পরে আমাদের কাছে তথ্য আসলে আমরা আপনাকে ধরতে পারবো। গত ৩ মাসে 23,500 নিপীড়নের তথ্য সিআইডিকে দিয়েছে সংস্থাটি, যেগুলোর 100টির মতো ঘটনার তদন্ত চলছে। যেগুলা আমরা মনে করতেছি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অথবা এগুলোর সাথে অভিযান করা দরকার, অপারেশন করে এই ক্রিমিনালটাকে ধরা দরকার, এই টাইপের আমরা আবার কিছু স্ক্রুটিনাইজ করি। সিআইডি 23,500 কন্টেন্টের মাত্র 2টির সুরাহা করতে পেরেছে উল্লেখ করে অপরাধ বিশ্লেষকেরা বলছেন, এসব ঘটনা তদন্তে প্রযুক্তি সক্ষমতা থাকা, পর্যাপ্ত লোকবল দিয়ে আলাদা ইউনিট গঠন করতে হবে। নারী শিশুদেরকে এই যে সহিংসতা, তারপর পর্নোগ্রাফি, এটা থেকে সুরক্ষা দেওয়ার জন্য যে সক্ষমতা এবং যে অবকাঠামো, লজিস্টিক, যে স্টাফ দরকার সেটা আমাদের নাই এবং সরকারের তরফে সেইটাকে প্রায়োরিটাইজ করা উচিত। অনেক পরিবার জেনেও যৌন নিপীড়নের ঘটনা আড়াল করেন, তাই এমন ঘটনা বন্ধে তাদের আরও সতর্ক থাকতে বলছেন বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকলে কোনো বিল্ডিং ব্যবহারের অনুমতি দেয়া হবে না বলে জানালেন ঢাকা উত্তরের মেয়র। বলেন, নজরদারির আওতায় আনা হবে সব বহুতল ভবন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী স্বীকার করেন, আগুন লাগার পর তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় না, যে কারণে বাড়ছে ঝুঁকি। রাজধানীতে মহড়া শেষে তারা এসব কথা বলেন। রাজধানীর করাইল বস্তিতে সবকিছুই ছিল ঠিকঠাক। হঠাৎ 7.8 মাত্রার ভূমিকম্প, জনজীবনে নেমে আসে বিপর্যয়। ভূমিকম্প থেমে যেতেই বস্তির কয়েকটি পয়েন্টে লাগে আগুন। 999-এ ফোন করলে দ্রুতই চলে আসে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক কর্মীরা। শুরু হয় উদ্ধার কাজ। দৃশ্যগুলো ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবিলার মহড়ার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজন করে। মহড়া শেষে প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, ফায়ার সার্ভিসের জন্য 4টি হেলিকপ্টার সহ 2,500 কোটি টাকার যন্ত্র কেনা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন করে বিল্ডিং কোড তৈরি করা হচ্ছে। এটি পাশ হলে কেউ ইচ্ছামতো ভবন তৈরি করতে পারবে না। বাস্তবায়ন হয় না, এই কথাটা কিন্তু সত্যি, এটা আমরা স্বীকার করি। তবে সরকার বা আমরা কিন্তু একবারে বসে নেই। আমরা কিন্তু এখন বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আমরা প্রস্তুত করেছি। এটা ভেটিংয়ে আছে, ভেটিংয়ে আসলে আইন হিসাবে এটা পাস হয়ে আসবে। মেয়র আতিকুল ইসলাম বলেন, বহুতল ভবনে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হবে। ফায়ার সার্টিফিকেট না নিলে ভবনে উঠতে দেওয়া হবে না। যারা বিল্ডিং করবেন বড় বড়, তাদেরকে ইনবিল্ড করে তাদেরকে ফায়ার ড্রিল দেখিয়ে সেই সার্টিফিকেট দেওয়ার পরে তারপরে ওই বিল্ডিং এ ট্রেড লাইসেন্স দেওয়া হবে। এর আগে সেই বিল্ডিং এ ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। আপনারা বিল্ডিং করবেন, বিল্ডিং এর দায়িত্ব, সেফটি দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। প্রথম অবস্থায় ডিএনসিসির 36টি ওয়ার্ডে স্যাটেলাইট ফায়ার স্টেশন করার কথা জানান উত্তর ঢাকার মেয়র, বিশেষ করে বস্তির জন্য এ ব্যবস্থা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যেখানেই খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে সেখানেই অভিযান চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্যোগে ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনা ও খাল আধুনিকায়নের বিষয়ে আলোচনা সভায় তিনি একথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, খাল দখলে ক্ষমতাসীন দলে কেউ আছেন কিনা উচ্ছেদের সময় বিবেচনা করা হবে না। ওয়াসার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে ঢাকার 2 সিটির মেয়র খাল দখল মুক্ত করতে কার্যকর ভূমিকা পালন করছে বলে জানান তিনি। তাজুল ইসলাম বলেন, রাজধানীতে প্রায় 99% ভবনই নিয়ম মেনে তৈরি হয়নি, তাই পানি নিষ্কাশনের পথ না থাকায় তৈরি হয় জলাবদ্ধতা। খালগুলো দখলমুক্ত করে হাতের ঝিলের মতো করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এছাড়া যেসব খালে বক্স কালভার্ট আছে তা কিভাবে আরো কার্যকর করা যায় পরিকল্পনা চলছে বলে জানান তিনি। সরকারও দখল করছে, আর গ্রেভার যারা নাকি ইলিগেলি দখল করছে, আবার লিগেলি দখল হয়েছে। এখন লিগেলি যেগুলো হয়েছে সেগুলো কতগুলো সত্যিকার লিগেলি হয়েছে, এটাও অ্যাসেস করার দরকার আছে। আর সরকার যেগুলো করেছেন, আইন করেছেন সরকার, এখান থেকে শান্তিনগর খালের উপর দিয়ে রাস্তা করবেন,
তো এখন তো আপনি সে আইন তো আর এখন আর পরিবর্তন করতে পারবেন না, সেটা তো আবার ইউ ক্যান নট রেস্কিউড। কিন্তু যেগুলো করা যায় আমার মনে হয় উই আর ভেরি কারেজিয়াস, উই ক্যান ডু ইট। মৌলভীবাজারে কুলাউড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির 4.5 ঘণ্টা পর সন্ধ্যা 6:30টার দিকে সিলেটের সঙ্গে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুপুর 2টার দিকে কুলাউড়ার ভাটেরা এলাকা অতিক্রমের সময় ট্রেনের একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। পরে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুপুর 2:30টার দিকে উদ্ধার কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে স্বাভাবিক হয় রেল চলাচল। এর আগে 4 ফেব্রুয়ারি রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়েছিল। 10 দিনের মাথায় আবারও লাইনচ্যুত হল তেলবাহী ট্রেনের 4টি বগি। খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ সহ 9টি দেশকে সতর্ক করল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। তবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দাবি, দাম নিয়ন্ত্রণে সজাগ রয়েছে সরকার। আর কৃষি অর্থনীতিবিদেরা বলছেন, ভোক্তাদের স্বার্থে বাজার নিয়ন্ত্রণে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। চালের বাজার নিয়ন্ত্রণে বছরের শুরুতেই আমদানি শুল্ক কমায় সরকার। পার্শ্ববর্তী দেশ থেকে সরকারি বেসরকারিভাবে আমদানিও শুরু হয়, কিন্তু এত কিছুর পরও বাজারে কমেনি চালের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এক সতর্কবার্তায় জানিয়েছে, বাংলাদেশের চালের দাম গত 1 বছরে 35% বেড়েছে। চাল সহ অন্যান্য খাদ্যপণ্যের বাড়তি দাম নিয়ে সবশেষ মাসিক প্রতিবেদনে বাংলাদেশ সহ আরও 9 দেশকে সতর্ক করেছে সংস্থাটি। প্রতিবেদনে নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও সুদানকে দেওয়া হয় উচ্চমাত্রার সতর্কবার্তা, আর বাংলাদেশ, আর্জেন্টিনা, জিম্বাবুয়ে, তাজিকিস্তান, কিরগিজস্তান ও ব্রাজিলকে মাঝারি মাত্রার সতর্কবার্তা দিয়েছে FAO। তবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলছেন, চালের বাড়তি দাম নিয়ে সরকার আগে থেকেই সতর্ক রয়েছে। মজুদ বৃদ্ধির পাশাপাশি দেশের চালের আমদানি বাড়ছে, তাই কোনো সমস্যা হবে না বলে আশা তার। বিশ্ব খাদ্য সংস্থা বলার আগের থেকেই আমরা সতর্ক হয়ে, ওনাদের বলার অপেক্ষা না, আমাদের সংসার আমরাই ভালো করে আমরা সতর্ক থাকতেই হবে। বাড়তি চাউলের দামের জন্য আমরা অলরেডি সরকারি বেসরকারি সব সাইড থেকে আমরা আমদানি করছি। 2 নম্বর হলো, সামনে আমাদের হারভেস্টিং মাস, আমাদের ফাল্গুন চৈত্র মাস, এই বৈশাখের 7-8 দিন, এইটা হলো আমাদের ক্রুশিয়াল টাইম। এই ক্রুশিয়াল টাইম আশা করি আমরা ভালোভাবে পারি। কিছুদিন পরেই উঠবে বোরো ধান। চাল আমদানির পাশাপাশি কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেদিকেও খেয়াল রাখতে হবে বলছেন কৃষি অর্থনীতিবিদেরা। এ বিষয়ে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। আমাদের আভ্যন্তরীণ উৎপাদনকে সঠিকভাবে ব্যবস্থাপনায় নিয়ে ভোক্তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। সেই বিবেচনায় আমাদের সামনে যে বড় মৌসুম রয়েছে, এই সময়ে উৎপাদন সঠিকভাবে করিয়ে এবং এটা যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে বাজার ব্যবস্থাপনা সরকারের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশে সরকারি গুদামে চালের মজুত রয়েছে 6,69,000 টন। তবে খুচরা বাজারে গত 1 সপ্তাহেও চালের দাম কেজিপ্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশকে 296 রানে অল আউট করার পর দিন শেষ করেছে 154 রানের লিড নিয়ে। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার ঘাটতি শেষ 2 দিনে সামলে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। তৃতীয় দিনের যে পুরোটাই ব্যর্থতার তা নয়, আছে ছোটখাটো কিছু অর্জন, প্রতিরোধ, সবকিছু ছাপিয়ে হাইলাইটসে তবু মুশফিকের এই শট এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। 71 রানে 4 উইকেট হারিয়েছে দল। উইকেটের আচরণ ব্যাটিং স্বর্গের কাছাকাছি। সেট হয়ে যাবার পর সেই পরিস্থিতিতে দায়িত্বশীলতার এমন নমুনা, যার কাছে সেই মুশিকেই স্নেহ ভরে সম্পাদকেরা দিয়েছিলেন উপাধি মিস্টার ডিপেন্ডেবল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক 2005-এ। তার মতো এত অভিজ্ঞ ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন এখন এই তল্লাটে। প্রায় 16 বছরেও যা শেখা হয়নি মুশফিকের, সেই সরল সূত্র অনুসরণ করে সাবলীল ব্যাটিং লিটন মিরাজের। লেংথ যাই হোক, খেলেছেন সোজা ব্যাটে, গতিবৈচিত্র্য সামলেছেন সফট হ্যান্ডে শট অফার করে। মুশফিকের রিভার সুইপ অভিযান এমনই চমকপ্রদ যে চাপা পড়ে যাবার জোগাড় মিঠুনের ব্যর্থতা। 115 রানে 6 উইকেট হারানোর পর লিটন মিরাজে হলো প্রতিরোধ। সপ্তম উইকেটে দুজনের 126 রানের পার্টনারশিপে এড়ানো গেছে ফলো অন লজ্জা।
প্রায় নির্বিঘ্ন দ্বিতীয় সেশনের পর তৃতীয় সেশনে ইঙ্গিত ঘূর্ণিঝড়ে আসন্ন সকালের স্পিন উৎসবের সৌরভে মাতাল রাকিব কর্নওয়াল। স্পিন দানবের তাণ্ডবে ৩৩ বলের ব্যবধানে উড়ে গেল শেষ ৪ উইকেট। কর্নওয়ালের ৫ উইকেটে মহামূল্যবান ১১৩ লিড অতিথিদের। মিরপুরের ৪০০ কেন, প্রথমে ব্যাট করে ৩০০ করা কোনো দলের বিপক্ষেই জয়ের কোনো উদাহরণ নেই। প্রায় অসম্ভব হয়ে পড়া পরিস্থিতিতে স্পিনারদের পাল্টা আক্রমণ। নাইমের ব্রেক থ্রুর পর মিরাজের দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারের কীর্তি টাইগারদের পক্ষে। ক্যাম্বেলের জমাট রক্ষণ তাইজুল ভেঙেছেন ২ দফা টার্নে। তারপরও সুযোগ নেই নির্ভার রাত কাটানোর। চতুর্থ দিনে শঙ্কা রান পাহাড়ে চাপা পড়া, আর শেষ দিনের চ্যালেঞ্জ ক্যারিবীয় স্পিন যজ্ঞ সামলানোর। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের জীর্ণতা ঘুচিয়ে শহুরে প্রকৃতিতে বসন্তের বার্তা। ফুটেছে আগুন রঙা পলাশ, হলদে উদাল, রক্তকাঞ্চন সহ হরেক রঙের ফুল। ডাকছে কোকিল, গাছের ডালে চঞ্চল কাঠবেড়ালি। নগরের এই নির্মল পরিবেশ ধরে রাখার উদ্যোগ চাইছেন নিসর্গবিদেরা। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছনে আগুন রাঙা পলাশ। বসন্তের বার্তা দিতে সেখানে আছে পাখ পাখালির কলকাকলি। করোনায় খানিকটা যেন ম্লান হয়েছে বসন্ত আমেজ। ফ্রেন্ডদেরকে নিয়ে বের হই, শাড়ি পরি, ঘুরি, মজা করি, প্রত্যেকবার তো এগুলোই করা হয়। ওইটা আসলে ইমেজটা পাচ্ছি না এখন, কারণ সব এখন ঘরবন্ধ হয়ে আছে বা অনেকে কোয়ারেন্টাইনের মতো আছে। অন্যান্যবার যেরকম ফাংশন হয় সব জায়গায়, এখন তো এবার পাচ্ছি না ওরকম, তো হয়তো ওরকম পাবো না, এমনি তাও বের হবো ঘুরতে। শীতের জীর্ণতা ঘুচিয়ে প্রকৃতিতে রূপ রস উজাড় করে দিচ্ছে ঋতুরাজ। কান পাতলেই শোনা যাচ্ছে কোকিলের ডাক। সবুজ বনানীতে ডাল পাতায় চঞ্চল কাঠবিড়ালি নানাগোনা। হলদে উদাল, রক্তকাঞ্চন, গ্লিরিসিডিয়া সহ জানা অজানা নানা ফুলের নানান রঙে বর্ণিল শহরের উদ্যান। তাই এসেছে গ্রামীণ প্রকৃতিতে থাকা ষড়ঋতুর বৈচিত্র্য শহরেও ধরে রাখার আহ্বান। নগরে আমরা যদি আমাদের এই প্রাকৃতিক শোভা, অর্থাৎ ৬টি ঋতুর যে বিন্যাস, ৬টি ঋতুর যে ফুলের যে শোভা, সেটা যদি আমরা উদযাপন করতে চাই, উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সামনের দিনগুলোতে উদ্যানের পরিবেশ ধরে রাখতে সুনির্দিষ্ট পরিকল্পনাও চাইছেন নিসর্গবিদরা। করোনা মহামারীর দীর্ঘ বিরতিতে প্রকৃতি অনেকটাই ফিরে পেয়েছে তার স্বাভাবিক রূপ। নগর জীবনও ফিরতে শুরু করেছে নিউ নর্মাল লাইফে। বসন্তের আমেজও লেগেছে এরই মধ্যে, কিন্তু নেই কোনো উৎসব আমেজের আয়োজন। তাই স্বাভাবিক জীবনে ফিরে আনন্দ উৎসবে অংশগ্রহণের প্রত্যাশার কথা জানিয়েছেন নগরবাসী। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব সংবাদ সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু। ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ২৯১ রোগী শনাক্ত। বয়স্কদের জন্য টিকা কেন্দ্রে নিবন্ধনের চিন্তা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত অন্তত ৫০। চট্টগ্রামে দলের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচনকাল। ২৫টিতে ব্যালটে এবং ৩০টিতে ইভিএমে ভোট গ্রহণ। নিরাপত্তা জোরদার। ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ১৫৪ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২৯৬ রানে অল আউট বাংলাদেশ। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।